সংবাদপত্র বসুমতীতে এই খবরটি ছাপা হয়েছিল। গত 22শে অগ্রহায়ণ শনিবার কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অধ্যাপক নলিনাক্ষ রায়চৌধুরীর দ্বাদশ শ্রদ্ধাবাসরীয় স্মৃতিসভার অধিবেশন হইয়াছিল। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন। গণ্যমান্য অনেক বক্তা উপস্থিত ছিলেন। তন্মধ্যে ব্যারিস্টার শ্রীযুক্ত সুশীলচন্দ্র ঘোষ মহাশয়ের বক্তৃতা অত্যন্ত হৃদয়গ্রাহী হইয়াছিল। হলটি শ্রোতৃবৃন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। তন্মধ্যে কলেজের ছাত্র সংখ্যাই অধিক। অধ্যাপক রায়চৌধুরী মহাশয় বাঙালি জাতির গৌরব ছিলেন। কিন্তু বড়ই দুঃখের বিষয় এই যে অদ্য দ্বাদশ বৎসরের মধ্যে তাহা স্মৃতিরক্ষার কোনো স্থায়ী বন্দোবস্ত হইয়া উঠিল না। সভার উদ্যোগীগণের উৎসাহ প্রশংসার বিষয়, তাতে সন্দেহ নাই, কিন্তু তাহারা স্বর্গত অধ্যাপক মহাশয়ের স্মৃতিরক্ষার কোনো স্থায়ী ব্যবস্থার উদ্যোগ করিলে দেশবাসীর সমধিক কৃতজ্ঞতা ভাজন হইবেন। অধ্যাপক নলিনাক্ষবাবুর স্মৃতিরক্ষার ব্যবস্থা হয় বড় আনন্দের কথা, সন্দেহ নাই। কিন্তু সকালে উঠে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বসুমতীর এই প্যারাটা পড়তে আর একজন লোকের কথা আমার মনে পড়ে গেল। নলিনাক্ষবাবুর মতন তিনি ভাগ্যবান পুরুষ ছিলেন না। বর্তমানকালের তরুণ দলের অনেকেই তাকে দেখেননি, কারণ আজ 28 বছর হল তার মৃত্যু হয়েছে। কিন্তু যারা দেখে থাকবেন সেই পক্ককেশ সৌম্যদর্শন বৃদ্ধের চেহারা এখনও তারা ভুলে যাননি নিশ্চয়ই। আমি বলছি স্বর্গত রাজচন্দ্র সেন মহাশয়ের কথা। নলিনাক্ষবাবু এবং রাজচন্দ্রবাবু একই কলেজে পড়াশোনা করেছিলেন। নলিনাক্ষবাবু প্রেসিডেন্সি কলেজ থেকে সরকারি বৃত্তি নিয়ে কেমব্রিজ যান এবং সেখান থেকে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজেই অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। রাজচন্দ্রবাবু তার পূর্ব থেকেই সেখানে অধ্যাপক, আর আমি তখন ছাত্র। মোটে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি পাড়াগাঁয়ের স্কুল থেকে এসে। ইডেন হিন্দু হোস্টেলে আমি থাকি। ভয়ে ভয়ে কলকাতার পথে বেড়াই, কি জানি কখন গাড়ি ঘোড়া চাপা পড়ি কিংবা পথই হারিয়ে বসি। এত চায়ের দোকান তখন ছিল না। কলেজ স্কোয়ার অঞ্চলে 2-3টিই যা ছিল। জাত যাওয়ার ভয়ে তার ত্রিসীমানায় কোনোদিন পা দিতাম না আমি। এসবের দরুন অজপাড়া ঘেয়ে বলে একটা অখ্যাতিও রটে ছিল আমার নামে। সেদিন শনিবার, বেশ মনে আছে, কি একটা ছুটি উপলক্ষে আমি বাড়ি যাব। শোনা গেল যে পদার্থবিদ্যার লেকচার থিয়েটারে রাজচন্দ্রবাবু একটা প্রবন্ধ পড়বেন। উৎসাহে পড়ে হোস্টেলের আরও 10 জনের সঙ্গে আমিও গিয়ে গ্যালারিতে ভিড় বাঁধিয়ে তুললাম। খুব গোলমাল হচ্ছিল। হঠাৎ প্রবন্ধ পাঠক বক্তৃতা মঞ্চে উঠতেই গোলমাল থেমে সব চুপ করে গেল। প্রকাণ্ড মাথা এবং এক মুখ, আধ কালো আধ পাকা, খাটো ঘন দাড়ি, বেঁটে চেহারা, মাথাটা দেহের অনুপাতে অত্যন্ত বড়, শ্মশ্রুযুক্ত বামনের মতন চেহারাখানা, চোখ দুটো দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, চকচকে ইস্পাতের মতন একটা অস্বাচ্ছন্দ্যকর দীপ্তি আছে তাতে। ফার্স্ট ইয়ারের শ্রেণীর ছাত্র, উচ্চাঙ্গের গণিত বিষয়ক কোনো প্রবন্ধ বোঝবার কোনো ক্ষমতা না থাকলেও গ্যালারিতে ছাত্রের ভিড়, কলেজের বহু অধ্যাপকের উপস্থিতি, প্রবন্ধের ভেতরকার অপরিচিত বৈজ্ঞানিক সংজ্ঞাগুলি ও সেগুলির উচ্চারণধ্বনি, সকলের ওপর বক্তার চেহারাখানা, সব মিলিয়ে আমার বড় ভালোই লাগলো। তারপর আরও বক্তৃতা তার শুনেছি। যত বুঝি আর না বুঝি, প্রত্যেকবারই আমার অন্তত মনে হতো যে এমন একটা মনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে যা পথে ঘাটে সুলভ নয়। যে ধরনের লোক পৃথিবীটার ওজন মাপে বড় বড় গির্জা গড়ায়, সৌরজগতের বয়স ঠিক করে, জোয়ারের সঙ্গে সময়ের সম্বন্ধ খাড়া করে, পৃথিবীর রেডিয়াম ভাণ্ডার ক্ষয় হয়ে যাচ্ছে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়, রাজচন্দ্রবাবুকে সেই শ্রেণীর মানুষ বলে মনে হতো আমার। নলিনাক্ষবাবু বা রাজচন্দ্রবাবু কেউই আমাদের ক্লাসে পড়াতেন না। কলেজের তেতলার বারান্দায় কতদিন বক্তৃতা ঘণ্টার ফাঁকে দেখতাম রাজচন্দ্রবাবু অন্যমনস্ক হয়ে হেঁটে চলেছেন। এ অবস্থায় অনেক সময় তিনি নিজের পড়ানোর ক্লাসটিতে যেতে ভুলে গিয়ে অন্য এক অধ্যাপরায়ণত অধ্যাপককে বিপন্ন করে তার ক্লাসে ঢুকে পড়তেন এবং পরক্ষণেই চমক ভেঙে অস্ফুট স্বরে কী যেন বলে ঘর থেকে বার হয়ে যেতেন। ছেলেরা বলাবলি করত তিনি সব সময় গণিতের উঁচু বিষয় নিয়ে চিন্তা করেন, পৃথিবীর মাটির খবর তিনি রাখেন না। তা না রাখুন, তাতে কোনো ক্ষতি ছিল না।
কিন্তু রাজচন্দ্রবাবু উপরওয়ালার মেজাজের খবরটাও বড় একটা রাখতেন না, বা রাখার জন্য গ্রাহ্যও করতেন না। এটাই ছিল তার মহৎ দোষ। প্রিন্সিপাল লসন সাহেবের নাম প্রেসিডেন্সি কলেজের সে সময়ে ছাত্রদের কাছে আর দুবার বলবার দরকার হতো না। খুব ভালো লোক, দর্শন ট্রাইবসে জয় পতাকা উড়িয়ে তিনি পাস। সুতরাং শুধু হাকিমি চালচলনের প্রিন্সিপাল তিনি নন, বিদ্বানও বটে। তিনি রাজচন্দ্রবাবুকে অনেক রেহাই দিয়ে চলতেন, কিন্তু নিজের ডিপার্টমেন্টের উপরওয়ালা নলিনাক্ষবাবুর সঙ্গে রাজচন্দ্রবাবুর বনিবনাও ছিল না আদৌ। কতদিন এমন হয়েছে যে ছেলেরা দেখেছে নলিনাক্ষবাবুর খাস কামরা থেকে রাজচন্দ্রবাবু অপ্রসন্ন মনে বিড়বিড় করতে করতে কি যেন বকতে বকতে দাড়িতে হাত বুলোতে বুলোতে দুঁদে সওয়ারের পাল্লায় পড়া বিপন্ন একরোখা ঘোড়ার ভঙ্গিতে বার হয়ে চলে গেলেন। নলিনাক্ষবাবুর হুকুম ঠিক মতন তামিল না করবার মূলে রাজচন্দ্রবাবুর যে ইচ্ছাকৃত কোনো অভিনয় ছিল তা নয়, বোধহয় তার স্বভাবই ছিল সাধারণত অন্যমনস্ক ধরনের। নলিনাক্ষবাবু অধস্তন কর্মচারীর এই রকম লর্ড কেলভিনের মতন মেজাজ বরদাস্ত না করতে পেরে এবং সেটাকে তার হুকুমের প্রতি সরাসরিভাবে অমান্য ভেবে নিয়ে সবসময় পঞ্চমে চড়ে থাকতেন। আমার সহপাঠী প্রতুল হোস্টেলে আমার পাশের ঘরেই থাকত। অঙ্কে খুব পাকা, হুগলি জেলা থেকে টেম্পল বৃত্তি নিয়ে এন্ট্রান্স পাশ করেছে সে। চেহারা বেশ ভালো এবং একটু সেন্টিমেন্টাল ধরনের ছিল বলে তাকে সকলে মিস গুপ্ত বলে ডাকত। সেদিন সন্ধ্যার সময় সে হোস্টেলের বারান্দায় বসে আমার কাছে গল্প বললে। বিকেলে সে নাকি রাজচন্দ্রবাবুর বাড়ি গিয়েছিল, সেখান থেকেই আসছে। আমি জানতাম কলেজে যেসব ছেলে মুগ্ধ ভক্তের অর্ঘ্য নিবেদন করে প্রতুল সে দলের একজন চাই। যেমন হয়ে থাকে কলেজে, ছেলেরা যে প্রফেসরকে পছন্দ করে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা জমানোর। প্রতুলও তারপর থেকে সপ্তাহে 2 দিন 3 দিন রাজচন্দ্রবাবুর বাড়িতে যাতায়াত শুরু করে দিলে। একমাত্র মেয়ে ছাড়া যে তার সংসারে কেউ নেই, বা তার মেয়ের নাম যে প্রভাবতী, এই সব কথাই আমি ওই প্রতুলের মুখেই শুনেছিলাম। প্রতুলের মুখেই শুনতাম যে তার বাড়িতে চায়ের বন্দোবস্ত ছিল না, কারণ তিনি নিজে চা খান না। ছেলেরা যাতায়াত শুরু করবার পরে প্রভাবতী বাবাকে বলে চায়ের সমস্ত সরঞ্জাম আনিয়ে নিয়েছেন, নিজে চা পরিবেশন করতেন। কাজেই আজকাল এদের বা বিশেষ করে প্রতুলের কোনো অসুবিধা আর হয় না। হঠাৎ একদিন মনে হলো রাজচন্দ্রবাবুর বাড়ি না যাওয়াটা তার প্রতি অত্যন্ত অসম্মান এবং ঔদাসীন্য হয়ে যাচ্ছে। সেটা তো ঠিক নয়। তাই পরের রবিবার প্রতুলের সঙ্গে বিকেলের দিকে তার ওখানে হাজির হওয়া গেল। রাজচন্দ্রবাবু তখনও ওপরে নিজের ঘরটিতে পড়াশোনায় ব্যস্ত ছিলেন, আর তার মেয়ে আমাদেরকে বসালেন। চা ও খাবার তৈরি হলো, খানিকক্ষণ গল্পসল্পও হলো। তার কথাবার্তায় মনে হলো যে রাজচন্দ্রবাবু অন্য বিষয়ে যতই অন্যমনস্ক হন না কেন, মেয়েটিকে শিক্ষা দেওয়া বিষয়ে কখনোই ঔদাসীন্য দেখাননি। তারপর আমরা উপরের ঘরে গেলাম। আগাগোড়া দেওয়ালে বই ভরা আলমারিতে ঢাকা পড়েছে। মেঝের ওপর যেখানে সেখানে যদিচ্ছা মতন বই ছড়ানো। দেখে মনে হয় আলমারি ভরা বই শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। দিস্তা দিস্তা সাদা কাগজে লম্বা লম্বা আঁকযোগ ভরা তক্তপোষের ওপর টেবিলে ছড়ানো, এবং অক্ষরের বাড়াবাড়ি খুব। অনধিকারীকে যেন চাবুক উঁচিয়ে তাড়া করে আসছে। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যক্ষদের সঙ্গে রাজচন্দ্রবাবুর পত্র ব্যবহার হয়, বা তাদের 2-1 সঙ্গে পরিচয় যে খুব ঘনিষ্ঠ, তাও রাজচন্দ্রবাবুর অনুপস্থিতির ফাঁকে প্রতুল খান কতক চিঠি দেখিয়ে আমাকে বুঝিয়ে দিলে। হোস্টেলে এসে গল্পের সময় তাদের মধ্যে হেনরি রবার্টসন ও হ্যারল্ড জেফ্রিস এই দুটো নাম শুনে একজন এমএ শ্রেণীর গণিতের ছাত্র বললে বর্তমানকালে এরা নাকি গণিতের 2 দিকপাল। কলেজে নলিনাক্ষবাবু অন ইত্যাদি ইত্যাদি নামক এক দুর্বোধ্য প্রবন্ধ পাঠ করলেন। প্রিন্সিপাল তখন ছিলেন সভাপতি। অন্যান্য অধ্যাপক এবং উচ্চ শ্রেণীর ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। গণিতের অধ্যাপকেরা প্রবন্ধের পাণ্ডুলিপিটা একবার দেখবার জন্য নলিনাক্ষবাবু বক্তৃতা মঞ্চ থেকে নামলেই কাড়াকাড়ি শুরু করলেন। কেবল রাজচন্দ্রবাবুর কোনো রকম উৎসাহ লক্ষ্য করা গেল না। তিনি নাকি প্রতুল শুনে এলো, বাড়িতে বলেছেন নলিনাক্ষবাবুর প্রবন্ধের অধিকাংশই ভিত্তিহীন,
অত অসম্পূর্ণ ডেটার ওপর নলিনাক্ষবাবুর মতন বিচক্ষণ লোক যে কি করে তার বক্তব্য খাড়া করেছেন তা ভেবে রাজচন্দ্রবাবু আশ্চর্য হয়ে গেছেন ইত্যাদি। এর 5 মাস পরে ফিলসফিক্যাল ম্যাগাজিনের রাজচন্দ্রবাবুর একটা প্রবন্ধ বার হলো। তাতে শুনলাম যে তিনি নলিনাক্ষবাবুর মতবাদকে খণ্ডন করেছেন, যদিও নলিনাক্ষবাবুর প্রবন্ধের উল্লেখ তিনি কোথাও করেননি। প্রতুল কলেজের লাইব্রেরিতে দেখালে অক্সফোর্ডের বিখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক ও'সুলিভান তার জিওমেট্রি অফ হাইপার স্পেসেসের সংক্রান্ত নতুন বইয়ে অধ্যাপক সেনের অনুসন্ধানের যথেষ্ট সাহায্য নিয়েছেন এবং গণিতের এই নতুন শাখায় অধ্যাপক সেন যে যথেষ্ট আলোকপাত করেছেন, মনীষী অধ্যাপক সে কথা নিজ গ্রন্থের যথাস্থানে স্পষ্টভাবে স্বীকারও করেছেন। একদিন রাজচন্দ্রবাবুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ হলো। প্রভাবতীর হাতের রন্ধনের প্রশংসা এর আগে প্রতুল 2-1 দিন করেছিল বটে, খুব যে বাড়িয়ে বলেছিল তা আমার মনে হলো না। প্রভাবতী আমাদের সঙ্গে যত শান্ত, অসংকোচ ও সহজ ব্যবহার করতেন, ততই আমাদের, বিশেষ করে আমার, আনাড়ি ভাবটা যেন বেড়েই চলেছিল। কোনো রকমের নিমন্ত্রিতের কর্তব্য সমাপ্ত করবার পর রাজচন্দ্রবাবুর আহ্বানে তার ঘরে গেলাম। ঘরে টেবিল চেয়ার তত ছিল না। তিনি তাকিয়া ঠেস দিয়ে তক্তপোষের ওপরে বসে আরাম করছিলেন। কথায় কথায় বললেন, ওহে, একটা জিনিস বার করে ফেলেছি। ঠিক 3 বছর পর একটা ধূমকেতু আসছে। এটা জানাশোনা বা তোমাদের ক্যাটালগের বাইরের জিনিস। এটা হয় আসছে প্রথমবার, আর নইলে অনেক দিন পর। ঠিক 3 বছর পরে আমাদের আকাশে দেখা যাবে। তারপর তিনি জানালেন, অন্য একটা বিষয়ের অনুসন্ধান করতে গিয়ে এই ধূমকেতুর আসার সন্ধান তিনি পেয়েছেন। তবে এটা ঠিক যে বৈজ্ঞানিকদের তালিকাভুক্ত ধূমকেতু এটা নয়। একটা কিসের বন্ধে ছুটি হলো আমাদের, হয়তো গ্রীষ্মের হবে, ঠিক মনে নেই এখন আর। অনেক দিন পর দেশ থেকে আমি কলকাতাতে এসেছি। ছুটির সময় রাজচন্দ্রবাবু তার দেশ ঢাকা জেলায় যেতেন তা আমি জানতাম। তিনি ফিরে এসেছেন কিনা তাই দেখতেই তাদের বাসাতে গেলাম। প্রভাবতীকে দেখতে পেলাম না সেখানে। বাড়িতে অন্য কোনো চাকর বাকরও ছিল না। সকলে ওপরের ঘরে আছেন ভেবে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই রাজচন্দ্রবাবুর ঘরে ঢুকতে দেখলাম যে তিনি এক মনে কি যেন লিখছেন। মুখ তুলে আমাকে দেখেই রুক্ষ সুরে মেজাজ গরম করে বললেন, কে? এই যাও যাও যাও, এখন যাও তো। কথা শেষ না করেই যেন মনে হলো যে তক্তপোষ থেকে কি একটা তুলে ছুঁড়ে মারতে গেলেন আমাকে। হঠাৎ পেছন থেকে চোখ টিপে ধরলে মানুষ যেমন অতর্কিতে হতভম্ব হয়ে পড়ে, ঠিক সেই রকমই আমি পিছু হটে রাজচন্দ্রবাবুর ঘর থেকে বার হয়ে এলাম। পরে কাঠের পুতুলের মতন মুখ ফিরিয়ে সিঁড়ির ধাপ বেয়ে নামতেই দেখি প্রভাবতী উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। বোধহয় চিৎকার শুনে তিনি এইমাত্র নিচ থেকে ছুটে আসছিলেন। আমাকে দেখে শুষ্ক মুখে বললেন, আসুন, নিচে নেমে আসুন অমলবাবু। দেশ থেকে কবে এলেন আপনি? আমার বিস্ময় তখনও যায়নি। কথার উত্তর খুঁজতে গিয়ে দেখি যে তার চোখ দুটি জলে ভরা। তিনি বললেন, আজ মাসখানেক হলো বাবার এরকম হয়েছে। আমি ছাড়া তো কেউ কাছে যেতে পারে না। উনি খান না, শোন না, কী সব অঙ্ক কষেন বসে বসে সারাদিন। মাথা একেবারে ঠিক নেই। ছুটিতে দেশে যাওয়া হয়নি। কি যে হবে অমলবাবু। তাকে যথেষ্ট সাহস এবং সান্ত্বনা দিয়ে আমি সেদিন হোস্টেলে ফিরলাম। তারপর কয়েক মাস প্রতুল ও আমি রাজচন্দ্রবাবুর ওখানে প্রায়ই যেতাম। তাদের দেশ থেকে প্রভাবতীর বড় মামা এসে কিছুদিন থাকলেন সেখানে। কলেজে তার চাকরি আর বেশি দিন থাকা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ালো। দিন দিন তার অপ্রকৃতস্থতা যেন পরিস্ফুট হয়ে বেড়ে যেতে লাগলো। বেচারি নলিনাক্ষবাবু প্রকৃতিস্থ অবস্থাতেই তাকে সামলাতে হিমশিম খেতেন, আর এ অবস্থায় তো হাল ছেড়ে দিয়ে শুধু প্রিন্সিপালের কাছে লম্বা লম্বা নোট পাঠাতে লাগলেন। চাকরিতে দীর্ঘদিনব্যাপী ছুটি নিয়ে শেষে ইস্তফা দিতে হলো তাকে। তারপর কলকাতার বাস উঠিয়ে তারা চলে গেলেন শিবপুর ব্যাটরা অঞ্চলে। সেখান থেকে তারা চলে গেলেন চন্দননগরে গঙ্গার ধারে একটা ছোট্ট বাড়িতে। ইতিমধ্যে প্রতুল সেখানে একবার গিয়েছিল। ফিরে এসে বললে যে তারা সামান্যভাবে আছেন, খড়ের বাংলো ঘরে থাকেন। রাজচন্দ্রবাবু এখন অনেকটা ভালো আছেন। কলকাতার বাইরে গিয়ে অনেকটা সুস্থ হয়েছেন আজকাল। রোজ সন্ধ্যার আগে গঙ্গার ধারে খুব বেড়ান তিনি।
কোনো কোনো দিন গ্রামের বাইরে মাঠে গিয়ে এক জায়গাতে বসে ওয়াটার কালারের ছবি আঁকে শুনলাম। এই সংবাদটা নতুন এবং আমার অদ্ভুত লাগলো। তুলি ও ইজেল হাতে রাজচন্দ্রবাবুর ছবিটা আমার মনের সঙ্গে খাপ খাওয়াতে পারলাম না কোনো রকমে। ডাক্তারের পরামর্শে অবসর সময়ে চিত্রবিদ্যার চর্চা আরম্ভ করেছেন তিনি। গণিতের কেতাব সবসময় আলমারির মধ্যে চাবি বন্ধ থাকে। পুজোর ছুটিতে তাদের কাছে গেলাম ওখানে। প্রভাবতী ভারী আনন্দ প্রকাশ করলেন। রাজচন্দ্রবাবুকেও অনেক সুস্থ বলে মনে হলো বটে, কিন্তু আগেকার মতন যেন দেখলাম না। রাজচন্দ্রবাবু বললেন, ওহে, এই তোমরা ধূমকেতুটার কথা ভুলে যাওনি তো? ওটা কিন্তু ঠিক আসছে। আমি বললাম যে আগে আগে কখনো এসেছিল? রাজচন্দ্রবাবু বললেন, এসেছিল, নিশ্চয়ই এসেছিল, তবে অনেক দিন আগে। মানুষ তখন শিশু ছিল। প্যারাবোলার পথে ঘুরতে, বড় প্যারাবোলার পথে ঘুরে আসতে অনেক অনেক বছর কেটে গেছে, বুঝলে? আমি কিছুই না বুঝতে পেরে বললাম যে আগে প্যারাবোলায় ঘুরলে সেটা কি ফিরে আসবে আবার? তিনি বললেন, কেন আসবে না? হ্যাঁ, বড় প্যারাবোলা আর কিছুই না, ইলিপসে তো। তবে চ্যাপটা খুব বেশি, যাকে বলে মানে এক্সেন্ট্রিসিটি খুব বেশি, বুঝলে? অন্য ধূমকেতুর পথ ছোট এলিপস। মানুষের জ্ঞানের মধ্যেই হয়তো 2 বার আসতে পারে। হতে পারে যে এর পথ ঘুরতে লেগে গেছে 5,000 কি 10,000 বছর। 10,000 বছর আগে যখন এসেছিল তা মানুষের ইতিহাসের বাইরে তো। তারপর সরল বৃদ্ধ অপ্রতিহতভাবে বললেন, ওহে, এটা তোমরা দাও না, কাগজে টাগজে লিখে দাও। আর তারপরেই তার সেই প্রাণ খোলা হাসি। কলকাতায় ফিরে খুব হইচই করা গেল। রাজচন্দ্রবাবুর লেখা এক চিঠি নিয়ে ফিরে এলাম বঙ্গবাসী সম্পাদকের কাছে। বঙ্গবাসী তখন নামজাদা পয়সাওয়ালা কাগজ। বঙ্গবাসীতে বড় শিরোনামা ফেঁদে ছাপা হলো। ক্রমে হিতবাদী, বসুমতী, ঢাকা প্রকাশ, তখনকার সমস্ত বড় বড় কাগজে কথাটা ছড়িয়ে গেল। তখনও অবশ্য 3 বছর বাকি। কথাটা 2-1 বার আলোচনা হয়েই থেমে গেল। আর তারপর কি হলো সে কথা এখনও বোধহয় অনেকেই ভুলে যাননি। তখন রাশিয়া এবং জাপানের যুদ্ধের সময়। জাপানিরা পরপর চেষ্টা করেও পোর্ট আর্থার দখল করতে পারছে না। জেনারেল স্টোশাল বন্দরের মধ্যে ইঁদুর কলে আটকা পড়েছেন। ওদিকে ব্যাল্টিক বন্দর চলে আসছে নৌসেনাধ্যক্ষ রোজভেল্ট ভস্কির অধীনে। স্পেনের গ্যালিশিয়া প্রদেশের বন্দরটাতে কয়লা নিতে গিয়ে বন্দরের কর্তৃপক্ষের অদূরদর্শিতাতে যে গোলমাল সৃষ্টি হয়েছিল, কাগজওয়ালারা তাই নিয়ে খুব ব্যস্ত আছে। সকলে বলছে যে এইবার একটা আন্তর্জাতিক বিপ্লবের সূত্রপাত না হয়ে আর যায় না। লোকে ভারী খুশি আছে, আবার অনেকে রাত্রে ভালো করে ঘুমোয় না। এমন সময় সংবাদ এলো স্পেনের সঙ্গে সে বিবাদ রুশ মিটিয়ে ফেলেছে ইংরেজের মধ্যস্থতায়। অনেক হুজুগি লোক বড় আশাভঙ্গ হয়ে একেবারে শয্যা গ্রহণ করল। ঠিক সেই সময় এই ধূমকেতুর আবির্ভাবে যেন সংবাদপত্র গগনে হইচই পড়ে গেল। যেদিন আসবার দিন কাগজে ছাপা হয়েছিল সেই দিনের কথা এখনও অনেকেরই নিশ্চয়ই মনে আছে। সেদিন রবিবার, 7ই জুন। সন্ধ্যার অনেক আগে থেকেই লোক ছাদে স্থান গ্রহণ করে দাঁড়িয়ে রইল। ভালো করে দেখতে পাওয়া যাবে বলে অনেকে কলকাতার বাইরে চলে গেল। নতুন অপেরা গ্লাসের কাঠটি লরেন্স এন্ড মেয়র দোকানে খুব বেড়ে গেল। বঙ্গবাসী ও সন্ধ্যা কাগজে রাজচন্দ্রবাবুর ছবি বেরোল। উৎসাহী 2-1 জন কাগজ তার সংক্ষিপ্ত কাল্পনিক জীবনকথাও লিখে ফেলল। বিদ্যুতের ট্রাম তখন কলকাতায় নতুন হয়েছে। মোড়ের ওপর ট্রামযাত্রীদের কাছে দৈনিক বঙ্গ সুহৃদ খুব বিক্রি হয়ে গেল। তারা উৎসাহের আতিশয্যে আগন্তুক ধূমকেতুটার ছবি পর্যন্ত দিয়ে দিল। এরকমও একটা গুজব রটেছিল যে ধূমকেতুর পুচ্ছটির সঙ্গে এক বিরাট ধাক্কা লেগে পৃথিবীটা একেবারে চুরমার হয়ে যাবে। এই সংবাদটা 2-1টা হিন্দি কাগজে রটে যাওয়াতে মারোয়ারিরা বেঙ্গল ব্যাংকে থেকে টাকা ওঠাতে শুরু করে দিলে। একটা নতুন ছোট স্বদেশি ব্যাংক একদিনে 10টা থেকে 6টার মধ্যে 1,60,000 টাকা নগদ আদায় দিয়ে লালবাতি জ্বালাবার জোগাড় করে তুললে। কিন্তু এক দুর্বোধ্য যুক্তি বলে সকলেই ঠাউরে নিলে যে ধূমকেতুর লেজের ধাক্কায় বেঙ্গল ব্যাংক চুরমার হয়ে গেলেও
তাদের লোহার সিন্দুকগুলো প্রাণে বেঁচে যাবে। আমি তখন আর হোস্টেলে থাকি না, বহুবাজারের মোড়ে একটা মেসে থাকি আমি। সন্ধ্যার সময় প্রতুল আমার বাসায় এলো। দুজনে গিয়ে ছাদে উঠলাম। আশেপাশের ছাদে লোকে লোকারণ্য। ভীমনাগের সন্দেশের দোকান বন্ধ, ফুলওয়ালাদের দোকান বন্ধ। সেদিন তারা ছাদ ভাড়া দিয়েছে। ক্রমে বেশ অন্ধকার হলো, কিন্তু তখনও ধূমকেতুর কোনো সন্ধান নেই। রাত্রি 8টা বাজল, 9টা, 10টা, 11টা। ভিড় ক্রমে পাতলা হয়ে এলো। ফুলওয়ালারা মাল কাটাবার জন্য অগত্যা অর্ধেক দরে মালা বিক্রি করতে শুরু করল। আরও রাত হলো, কিন্তু কিছুই হলো না। প্রতুল আমাকে বললে যে এখন নাকি নয়, শেষ রাত্রের দিকে উঠবে। সারা রাত্রির মধ্যে অনেকে মাঝে মাঝে ছাদে উঠে দেখতে লাগলো। সেই রাত্রে অনেকেরই ঘুম হলো না, কিন্তু কেউ কিছুই দেখতে পেলে না। আর তারপর আজ, কাল, এই করে 1 সপ্তাহ, ক্রমে 2 সপ্তাহ কেটে গেল। ধাক্কা খাবার ভয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল তারা আশ্বস্ত হলো। ধাক্কা তো দূরের কথা, ধূমকেতুর পুচ্ছের একটা পালকও কারোর নজরে এলো না। কলেজে খুব হাসাহাসি হলো। নলিনাক্ষবাবু এতদিন চুপ করেছিলেন, বোধহয় তার প্রতিদ্বন্দ্বীর গণিতের প্রতিভার ওপর গোপনে গোপনে তিনি শ্রদ্ধাবান ছিলেন। এইবার তিনি ক্লাসে এসে বললেন, কারণ তখন তিনি আমাদের পড়ান, তিনি বললেন যে পূর্ব থেকেই তিনি জানতেন যে ও কিছু নয়। রাজচন্দ্রবাবুর মতন বিচক্ষণ লোক যে কি ডেটার ওপরে এমন আজগুবি খবর খাড়া করলেন তা তিনি ভেবে আশ্চর্য হয়েছিলেন। তবে পাছে অশোভন হয় এই জন্য তিনি কোনো কথা বলেননি। এমন কথারও আভাস দিলেন যে রাজচন্দ্রবাবুর মস্তিষ্ক প্রকৃতিস্থ না হওয়ার দরুনই এই সমস্ত গোলযোগ, এবং তাকে নিবৃত্ত না করবার দরুন আমাদেরকে মৃদু ভৎসনাও করলেন। এক্ষেত্রে যা হয় তাই হতে লাগলো। কাগজপত্রে লোকের মুখে খুব গালাগালি চলল। নিরীহ রাজচন্দ্রবাবু কারুর কোনো অনিষ্ট করেননি, বরং ধূমকেতুর ধাক্কা খাওয়ার দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে লোকের ইষ্টই করেছিলেন। কিন্তু আমাদের একটা বৃহৎ আশা দিয়ে তা থেকে বঞ্চিত করার অপরাধে তাকে কেউ ক্ষমা করল না। স্টেটসম্যান, ইংলিশম্যান মুচকে হাসলে। যে কাগজে ধূমকেতুর ছবি বেরিয়েছিল তারা ভালো মানুষটি সেজে ধূমকেতুর আসা না আসা সম্বন্ধে কোনো উল্লেখই করল না। কলেজের নোটিশ বোর্ডে রাজচন্দ্রবাবুর ভক্তের বিপক্ষ দলেরা খড়ি দিয়ে একটা ছবি আঁকলে। দিন 20 পরে প্রভাবতীর পত্র পেলাম। রাজচন্দ্রবাবুর অত্যন্ত অসুখ, একবার আসবেন অত্যন্ত অনুরোধ করেছেন তিনি। প্রতুল ও আমি রাজচন্দ্রবাবুকে দেখতে গেলাম। তখন বৃদ্ধ একেবারে শয্যাগত, জ্ঞান নেই। প্রভাবতীর মুখে শোনা গেল কদিন ধরে বৃদ্ধ অনবরত আঁকযোগ কষেছেন, তারপর হঠাৎ ঘাড়ে ও পিঠে ব্যথা হয় এবং রাত্রে খুব জ্বর হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ডাক্তার মত দিয়েছেন যে অতিরিক্ত মস্তিষ্ক চালনার ফলেই এই রূপ দাঁড়িয়েছে। আমরা যাওয়ার 3 দিন পরে বৃদ্ধের অবস্থা আগের থেকে একটু ভালো হলো। সন্ধ্যার ঠিক আগে তার বিছানার পাশের খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি বালিশ ঠেস দিয়ে বসেছিলেন। প্রভাবতী, আমি, প্রতুল এবং আরও 2 জন ছাত্র আমরা সকলে তার বিছানার পাশেই বসেছিলাম। হঠাৎ বৃদ্ধ ধীরভাবে বললেন, ওটা আসছে, আমি বেশ দেখতে পাচ্ছি। প্রকাণ্ড প্যারাবোলার পথে ঘুরে আসছে। আকাশের দিকে চোখ চেয়েই আমি দেখতে পাচ্ছি সেটা। পরদিন প্রতুল সকালে আমার কাছে এলো। সে এসে বললে যে একটা কথা আছে শোনো। তারপর সে বললে, অনেক রাত্রে রাজচন্দ্রবাবুর বিছানার পাশে প্রভাবতী জেগে বসেছিলেন। বৃদ্ধ নাকি মেয়েকে বলেছেন, তুমি সকলকে বলে দিও হিসেব কষতে আমার 45 দিনের ভুল হয়েছে। আমি যেদিন বলেছিলাম তার 45 দিন পর ধূমকেতু ঠিক আসবে। কোনো ভুল নেই, আসতে ওকে হবেই, আসতেই হবে, বলে দিও ছেলেদের। প্রভাবতী এ কথা প্রকাশ করেছেন মাত্র, কিন্তু বৃদ্ধের কথা প্রলাপ কি সুস্থ মনের উক্তি তা সে না বুঝতে পেরে কথার ওপর কোনো আস্থা স্থাপন করেনি। সেদিন শেষ রাত্রে বৃদ্ধের অবস্থা খুব খারাপ হয়ে এলো। দুপুরের পর তিনি মারা গেলেন।
কলকাতায় ফিরে এসে আমরা পরামর্শ করলাম যে এ কথা আর প্রকাশ করবার উপায় নেই। মৃত ব্যক্তির শিরে আর বিদ্রূপ বর্ষণ করবার আয়োজন করে কি হবে? প্রতুলের মতো মুগ্ধ ভক্ত রাজচন্দ্রবাবুর ছাত্রদের মধ্যে আর কেউ ছিল কিনা তা আমি জানি না। সেও কিন্তু আমার প্রস্তাবে রাজি হল। প্রিন্সিপাল লসন সাহেব কলেজ একদিন বন্ধ রাখলেন। আরও 20 দিন কেটে গেল। 45 দিনের মধ্যে এমন একটা অদম্য কৌতূহল সকাল থেকে শুরু হলো যে কোনো রকমে অন্যমনস্ক না হলে সময় কাটানো অত্যন্ত কষ্টকর হতো বিবেচনা করেই আমি সন্ধ্যার পর থিয়েটার দেখতে যেতাম রোজ। দর্শকগণের উল্লাসের ও করতালির গণ্ডগোলের মধ্যেও কথাটা কেবলই আমার মনের মধ্যে যাতায়াত করতে লাগল। রাত্রি 12টার পর মেসে ফিরে এলাম আমি। আস্তে আস্তে ছাদে উঠে প্রতুলকে বললাম যে চলে আয় ভাই, নেমে আয়, অনেক রাত হয়েছে। কারণ অনেকক্ষণ থেকে প্রতুল ছাদের ওপরে হাঁ করে ঠায় দাঁড়িয়ে আছে। প্রতুলের চোখে জল এলো। লোকে তাকে যতই সেন্টিমেন্টাল বলুক, নলিনাক্ষবাবুকে মনে মনে কৃপার পাত্র ভাবলাম সেই রাত্রে। এই রকম একজন মুগ্ধ একনিষ্ঠ ভক্ত ছাত্র লাভ করবার সুযোগ তার হয়নি বলে উঠুন গিয়ে ইম্পেরিয়াল গ্রেডে। কত রাত্রি তা জানি না, কে যেন ডাকছে, অমল অমল। আমার ঘুম ভেঙে গেল। মেসের 4-5 জন ছেলে ব্যস্তভাবে বললে যে শিগগিরই এসো ছাদে, একেবারে তেতলায় চলো। প্রতুলকেও তারা ডেকে ওঠালে। প্রতুল ভূতগ্রস্তের মতন দৌড়ে ছাদে উঠল। রাত্রি 3টের সময় নৈরিত কোণ আলো হয়ে উঠেছে। দূরে গোলতলার মিশনারি স্কুলটার মাথার ওপর দিয়ে আকাশের সেই দিকটা আলো করে তুলে অ্যাস্ট্রোনমির পাঠ্যকথার ছবির মতন একেবারে অবিকল প্রকাণ্ড এক ধূমকেতু। তবে পুচ্ছটা যেন একটু বাঁকা, ঠিক সোজা নয়, আর ঠিক পাশাপাশি দৃষ্টি না পড়ায় একটু চ্যাপ্টা গোছের দেখাচ্ছে। এই গোল অংশটা আমাদের দিকে ঘোরানো, আর বাঁকা ঝাঁটার মতন পুচ্ছটা মিশনারি স্কুলের ছাদ ছাড়িয়ে ধর্মতলার গির্জার দিকে প্রসারিত। 1904 সালের এই কথা এখনো অনেকে ভুলে যাননি। আবার কীরকম হইচই হলো, সব কাগজে কিভাবে রাজচন্দ্রবাবুর ছবি বেরোলো, স্টেটসম্যান সামলে নিয়ে কি কথা লিখলে, কলেজে প্রিন্সিপাল লসন সাহেব সমস্ত ছেলে এবং প্রফেসরকে এক সভায় মৃত আত্মার কীরকম সম্মান পোষণ করলেন, সে আমলের ছাত্রেরা আজও তা অনেকে ভোলেনি। আর তারপর প্রতি রাত্রে প্রায় কমাস ধরে ধূমকেতু ক্রমে নিকট থেকে নিকটে আসতে লাগলো। পুচ্ছটা ক্রমে একদিকে বেঁকে যেতে লাগলো, কিন্তু মাঝ আকাশ ছুঁয়ে গেল না। নৈরিত কোণ থেকে বার হয়ে 1 মাস 11 দিন পরে ঈশান কোণে কেটে বেরিয়ে চলে গেল ধূমকেতু। কোন অনন্ত থেকে কোন বিশাল কক্ষপথ ঘুরে সে ধূমকেতু এসেছে তা আমরা জানি না। এই প্রথম না, এর আগেও যে সে এসেছিল তাও তো জানা যায়নি। হয়তো শেষ যখন এসেছিল, আদিম যুগের বিশাল সমুদ্র তখন জনহীন আদিমকালের পৃথিবীর বুকে দুলত। সৃষ্টির তখন সবে শুরু। উত্তাল অগ্নিস্রোত কম্পমান পৃথিবীর বাষ্পভরা নির্জন আকাশের বহু দূরাগত তার প্রিয় সন্তানদের স্বপ্ন দেখে। আবার এই ধূমকেতু যখন ফিরে আসবে, হয়তো 10,000 বছর, 10,000 বছর পরের কোনো তরুণ যুগের মানুষেরা তখন তরুণ দৃষ্টি মেলে পৃথিবীর দিকে চেয়ে দেখবে নতুন আশা, নতুন বল, নতুন উৎসাহ নিয়ে। কে জানে? যে জানত সেও এই ধূমকেতুর মতন অনন্তে মিলিয়ে গিয়েছে। তবে ধূমকেতুটা হয়তো আবার ফিরে আসবে, সে মানুষটা আর ফিরবে না।